হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ। সো আমরা গত ক্লাস পর্যন্ত ডাটা টাইপের অন্যান্য সবগুলো বিষয়ে দেখেছি। তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে মূলত ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনস। ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনটি হচ্ছে মূলত এমন কিছু বিল্ট ইন ফাংশন বা এমন কিছু ফাংশন যেগুলি পিএইচপি নিজেই তৈরি করে রেখেছে, যেগুলি দিয়ে আপনি ভেরিয়েবল হ্যান্ডেল করতে পারেন। তো আমরা একটু প্রথমেই একটু ব্রাউজারে যাই এবং আমি এখানে কিছু ডকুমেন্টেশন ওপেন করে রাখলাম, যেটি হচ্ছে PHP.NET এর। এটি হচ্ছে আপনার, আমরা যদি একটু ব্যাক করি, এই হচ্ছে ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনস। তাহলে ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনসের মধ্যে এখানে যা ফাংশন আছে সবগুলো অলমোস্ট ভেরিয়েবল হ্যান্ডেল করে থাকে। তো সবগুলি আপনার সময় সময় লাগবে, কোনো কিছু আপনার হয়তো বা সার্চ করার পরে লাগবে, বা আপনি প্রবলেমে পড়লে এগুলোর সলিউশন নিয়ে বিভিন্নভাবে বিভিন্নটা কাজ করবে। তো বিষয়গুলি কিভাবে কাজ করে সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব ইন এ শর্ট টাইম। আমি অল্প কিছু এখানে যেগুলো মোস্টলি বেশি কাজ করে বা বেশি লাগে সেই জিনিসগুলি। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে, এই যে ইজ অ্যারে থেকে আপনি যদি সকল যতগুলোর সামনে ইজ আছে এই জিনিসগুলো যদি দেখেন, এগুলো সবগুলোর মিনিং সেম, মানে এগুলো শুধু চেক করার জন্য যে আমি যে ডাটা টাইপগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, তো এইগুলোই শুধু চেক করে যে এগুলো আসলে এটা কি না। অর্থাৎ আমরা ভার্টাম দিয়ে তো ব্রাউজারে দেখলাম, তো ইউজার তো আর ডাটা টাইপ দেখতে চাইবে না, তাই না? তখন আমাদেরকে চেক করিয়ে নিতে হবে যে হ্যাঁ এটা ইন্টিজার কিনা, এটা ডাবল কিনা, এটা নিউমেরিক কিনা ইত্যাদি। তো আসেন আমরা এই বিষয়গুলি একটু একটু দেখি কিভাবে। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে এমটি। এমটি এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এমটি এবং হচ্ছে নাল এবং আনডিফাইন, এই বিষয়গুলি মানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে আমি শুরু করি, বাকিগুলি আমি পরে দেখা দেব। তো আমরা যদি এখানে একটা ভেরিয়েবল নেই, আমরা যদি ভেরিয়েবল ইকুয়াল টু বলে আমরা কিছুই বললাম না, জাস্ট শুধু এরকম করে রেখে দিলাম। এবার আমরা একটা ইফ কন্ডিশন দিই। ইফ কন্ডিশনটা আসলে আমাদেরকে ট্রু ফলসের মাধ্যমে আমরা রেজাল্টটা পাবো যে আসলে এটা কি। তাহলে আমরা এই এমটি এই মেথডের মাধ্যমে আমরা যদি এই ডলার varটাকে পাস করি, আর এটা যদি সত্যি সত্যি ট্রু হয়, মানে সত্যি হয়, মানে এটা এমটি মেথড দাবি করছে যে আমি শুধু কোনো একটা ভ্যারিয়েবল যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি এটা চেক করব যে এটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে আমি বলবো হ্যাঁ, আর যদি এমটি না হয় তাহলে বলবো না। এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না। ওকে ফাইন। যেহেতু সে হ্যাঁ বলবে, তার মানে হচ্ছে সে ইকুয়াল ট্রু বলবে, তাই না? তাহলে হ্যাঁ বলার মানে কি, একটা এমটি মেথড বা কোনো একটা মেথড আপনাকে যদি হ্যাঁ বলে, তার মানে সে ট্রু বলবে, অথবা 1 রিটার্ন করবে, অথবা ট্রু রিটার্ন করবে। তাহলে ও যে রিটার্নটা ট্রু রিটার্ন করলো সেইটা, আর আমি যদি আমার এখানে যে একটা ট্রু আছে সেটাকে যদি চেক করাই, আর যদি এটা যদি ইকুয়াল হয়, ওকে হয়, তাহলেই এই 17 নম্বর লাইনটা এক্সিকিউট হবে, তাই না? তো ইফ ইলসের বিষয়গুলো আমরা আরো ভালোভাবে দেখব। তো আশা করি আপনি এই জিনিসগুলো বুঝছেন, সমস্যা হওয়ার কথা না। তো আমরা যদি এখানে ইকু করি এবং এখানে জাস্ট একটা মেসেজ লিখি, সেটা বলবো হচ্ছে ইয়েস দিস ইজ EMPTY। ওকে, এটা আসলে এমটি। আর যদি এই মেসেজটা না আসে তাহলে আমরা বলবো হচ্ছে এটা আসলে এমটি না বা নট সেট। ওকে ফাইন, থাকলো এটা এভাবেই। আমরা মেসেজের অপেক্ষা করি, যদি মেসেজটা পাই তাহলে আমরা রিফ্রেশ করলাম এবং সে বলতেছে হ্যাঁ দিস ইজ এমটি। তাহলে আমরা এই এমটি মেথড দিয়ে যখন কোনো কিছু চেক করাচ্ছি, সে এমটি বলতেছে যখন এটা এরকম থাকে, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা ইলস কন্ডিশন দিয়ে নিই, তাহলে হয়তো আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে ইকু করব, ইকু করে বলবো যে দিস ইজ নট এমটি। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে কিছু লিখি, এই স্ট্রিং এর মধ্যেই আমরা কিছু লিখলাম যে string, এই মেসেজটা লেখার পরে আমরা আসলে দেখি কি বলে। দিস ইজ নট এমটি বলছে। তাহলে এটা এই মেথডটার কাজ তো আমরা বুঝতে পারছি, তাই না? এই এমটি বলছে না এমটি বলছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছিলাম। তাহলে এটা করার কি মানে আছে? মানে আছে, এটা আপনি বুঝতে পারবেন কেন মানে আছে, কিছুদিন পরেই আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন, বুঝবেন না? কিন্তু এটা একটু দেখেন যে এমটি তার মিনিংটা বা তার বুঝার যে জায়গাটা আর আপনার বুঝার জায়গাটা মিলল কিনা। আপনি এটাকে এমটি বলতেছেন, সেও এটাকে এমটি বলতেছে, ওকে ফাইন, আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করলো। এরপরে আপনি যেটাকে এইভাবে রাখতেছেন যেটা হচ্ছে এমটি, তখন সেটাও সে বলতেছে এমটি। ওকে ফাইন। এবার আমরা জিনিসটা নাল দিয়ে চেক করতে চাই। যদি এটার ভ্যালু আসলে নাল হয় তাহলে কি বলে,
দেখেন দিস ইজ এমটি। তাহলে শুধুমাত্র ফাঁকা স্ট্রিং থাকলেই যে এমটি তা না, শুধুমাত্র ফাঁকা স্ট্রিং থাকা মানে কন্টেন্ট না থাকা, আর নাল থাকা মানে হচ্ছে এই ধরনের কোনো মেমোরির কোনো স্পেসই নেওয়া হয় না, সো এটা আরও বড় এমটি, তাই না? তো এই বিষয়টাও কিন্তু সেই এমটি বলতেছে। এটা আমরা যখন এমটি দিয়ে চেক করতেছি তখনকার রেজাল্ট। ওকে ফাইন, আমরা এরকম আরেকটা ফাংশন লিখি হচ্ছে এই যে ইজ সেট, এই জিনিসটা এটার সাথে এটা মানে খুব পাশ দিয়ে মানে এই দুটার কাজের অ্যাক্টিভিটি। তো আমরা এটাকে একটু দেখি, বা এখানে একটা কনফিউশনের জায়গা আছে। তো আমরা এই পুরো জিনিসটাকে কপি করে নিলাম, কপি করে এই এমটির জায়গাগুলোতে আমরা সেট বলে দেই। এটা হচ্ছে সেট, এটা আসলে নট সেট। ওকে, আর এটাকে আমরা চেক করব হচ্ছে ইজ সেট দিয়ে, এই যে এই মেথডটা দিয়ে এটা মূলত চেকিং হবে। তাহলে আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করে নেই, আমরা বলি হচ্ছে ইকো করে আমরা এজ আর একটা প্রিন্ট করে নিলাম। ওকে, এবার আমরা একটু দেখি এই বিষয়টা আসলে কি বলে, মানে সেট বলে নাকি নট সেট বলে না কি বলে। আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে এই জিনিসটা আসলে এমটি এবং এটা নট সেট, এটা সেটও না, আর যদি কোনো জিনিস সেট না হয় তাহলে মানে উল্টো যে শব্দ সেটা হচ্ছে খালি, আর খালি মানে হচ্ছে এমটি। তো যারা একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে তারা একটু ভিডিওগুলো একটু পজ দিবেন, এবং পজ দিয়ে জাস্ট একটু থম মেরে বসে থাকবেন যে কি বলার চেষ্টা করতেছি আমি, বা আপনি নিজেও এই কোডটা লিখেন, লেখার পরে রেজাল্টটা আসবে, আপনি একটু চিন্তা করবেন যে কি হচ্ছে সব। তো বিষয়টা হবে যে মানে এইভাবে একদম ডিপলি জিনিসগুলোকে চিন্তা করে আসলে কোড লিখতে হয় না, আপনার প্রথমে একটু চিন্তা করে নিতে হয়, প্রথমে একটু বুঝে নিতে হয়। একবার বুঝে ফেললে লাইফ টাইম তো ওকে, তাই না? সবসময় এমটির ভাষায় বলবে। ওকে, এরপরে যদি আমরা এখানে এবার ওই আগের ভ্যালুটা নিয়ে আসি, এইটা যেটাকে সে বলতে চায় এমটি, এবার সে কি বলে আমরা একটু সেটা দেখি। দেখেন এমটি হতে পারে কিন্তু সেট, এমটি হতে পারে কিন্তু সেট কেন? কারণ নাল সম্পর্ক রাখে হচ্ছে হলো মেমোরি স্পেসের সাথে, অর্থাৎ ওই মেমোরিটা যদি কেউ দখল করে থাকে, মানে ওই যে চেয়ারের যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, যদি ওই চেয়ারটাতে কোনো কিছু থাকে তাহলে সে সেট, চাই সেটা কোনো মেসেজ থাকুক কিংবা ওই ব্যক্তি বসা থাকুক কিংবা কোনো ব্যাগ রেখে থাকুক, যাই থাকুক, কোনো কিছু থাকলেই সে বলবে সেট। আর এমটি সে চেক করবে এটাকে আদৌ হিউম্যান, মানে কোনো মানুষ বসা আছে, তাহলে সে বলবে যে না এটা কোনো কিছু আছে, সো ইট ইজ নট এমটি। বাকি এখানে একটা প্লে কার্ড বা এরকম কোনো একটা কার্ড রাখা আছে যেখানে বলাই হয়েছে যে এখানে কেউ বসুন, আমি এখানে মানে কেউ বসবে না, এই ধরনের হোয়াটএভার, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই এমটি। তো এই ধরনের ভ্যারিয়েবল হ্যান্ডেলিং ফাংশনগুলো দিয়ে আসলে মূলত কাজ করা হয়, যে এই ধরনের চেকিং এর ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল লিখবো অথচ চেক না করে নিলে তো পরবর্তীতে এরর দিবে, তাই না? এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে এটাকে var1 তৈরি করে ফেললাম। এটা যে ভ্যারিয়েবল, এখানে কিন্তু সেই ভ্যারিয়েবল না, তখন আমরা কি বলে একটু দেখেন তো। দেখেন এবার যেটা হয়েছে, এই নামের কিন্তু কোনো ভ্যারিয়েবলই নাই, var1, এই যে এটা কিন্তু var1। আচ্ছা ধরেন আমি এটাকে অফই করে দিলাম, এই নামে কোনো ভ্যারিয়েবলই কিন্তু সিস্টেমে নাই, তাহলে এবার সেটাকে বলতেছে এমটি এবং এটা হচ্ছে নট সেট। যেই রকম একটা রেজাল্ট আসছিল হচ্ছে নাল দেওয়ার পরে, তার মানে নাল মানে হচ্ছে ওই ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব সিস্টেমেই নাই। ওকে, এবার আমরা যেটা একটা বিষয় আসি সেটা হচ্ছে জাস্ট আমি এটা একটু দেখানোর জন্যই, সেটা হচ্ছে যে এইভাবে ইফ ইলস না করে আমি সরাসরি একটা জিনিস ইকো করি, সেটা হচ্ছে ইকো $var। আমি মানে ব্রাউজারে কোনো একটা জিনিসের আউটপুট দেখতে যাচ্ছি যার কোনো ভ্যালু এর মধ্যে ইনসার্ট করা হয় না এখনো পর্যন্ত, আমি ওর মধ্যে কোনো ভ্যালু দেই নাই। তো এখন যদি আমি এটা দিই তাহলে আমাকে বলবে আনডিফাইন। তাহলে এটাও আপনি একটু মাথায় রাখেন যে কখন আনডিফাইন বলে। আনডিফাইন তখনই বলে যখন এটার মধ্যে ডিফাইন করা হয় না, মানে কোনো কিছু ভ্যালু দিয়ে ডিফাইন করা হয়নি, এবং সেই ভ্যালু যদি নাল দেওয়া হয় তাও কিন্তু ভ্যালু দেওয়া হয়েছে। আপনি দেখেন এই এররটা চলে যাবে, এই এররটা মাস্ট বি চলে যাবে যদি আপনি এখানে নাল দেন, তাই না? যদি নাল এর মধ্যে রাখেন তাও কিন্তু সে এবার আনডিফাইন বলার কোনো চান্স নাই তার কাছে, কারণ হচ্ছে সে তার ভ্যালু পাইছে। কি ধরনের ভ্যালু পাইছে সেটা পরের হিসাব, সে ভ্যালু পাইছে সো সে ডিফাইন। বাকি তাকে এমন একটা ভ্যালু দেওয়া হয়েছে যে আসলে কোনো ভ্যালু না, বাট সেটা কোনো বিষয় না, কিন্তু তার জন্য বা এই জন্য বা সরাসরি আনডিফাইন বলার মানে হচ্ছে যে এর মধ্যে ভ্যালু দেওয়া হয় নাই।
সো এই হচ্ছে মোটামুটি ডাটাবেস বা ডাটা ভ্যারিয়েবল হ্যান্ডলিং ফাংশনগুলি। তো আমরা এরপরে বাকিগুলো একটু চট করে দেখে ফেলি, এই জিনিসগুলো নিয়ে একটু বিস্তর আলোচনা করার ছিল, আমরা এরপরের বাকিগুলো দেখি। সেটা হচ্ছে যেমন দেখেন ইজ অ্যারে, আমরা একটু রাখি, একটা কোড রাখি, তাহলে এই যে এখানে যে চেকিং হচ্ছে তখন আমরা এখানে চেক করতে পারবো যে এটা অ্যারে কিনা, তাই না? তখন অ্যারে হলে আমরা এখানে যদি কন্ট্রোল সি দেই এবং এই এমটির পরিবর্তে আমরা তো এখানে ট্রু দরকার নেই, আসলে ট্রু ছাড়া এটা বাই ডিফল্টে ট্রু রিটার্ন করে। আর ইফের মধ্যে এতটুকুর মধ্যে যদি কোনো জিনিস ট্রু হয় তাহলে এটার ভিতরে এক্সিকিউট করে। আচ্ছা, তাহলে এখন যদি আমি এই ভ্যারিয়েবল যেটা var আমরা এখানে ডিফাইন করলাম সেটাকে যদি এর মধ্যে পাস করে দিই আর যদি এখানে বলি ইজ অ্যারে, দিস ইজ নট অ্যারে, তাহলে এবার দেখি কি বলে। সে অবশ্যই বলবে নট অ্যারে, তাই না? কারণ হচ্ছে এটা আসলে কোনো অ্যারে না। কিন্তু আমরা এই নালের জায়গায় যদি আমরা এখানে যদি অ্যারে ডিফাইন করে দিই, জাস্ট এরকমই লিখলাম, কোনো প্যারামিটারই পাস করলাম না, তাই না? তো প্যারামিটার পাস করি নাই, তাতে যেটা হয়েছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, সেটা হচ্ছে এই জায়গাটায় প্রবলেম, এটা অন্য একটা এরর। আমরা যদি এখানে আসি তাহলে ইয়েস দিস ইজ অ্যারে। তাহলে এই ধরনের চেকিং এর জন্য মূলত এই ইজ সিরিজের সবগুলো বিষয় কাজ করবে। আমরা এখানে যতগুলো ইজ দিয়েছে, ইজ ইন্টিজার, ইজ নাট, ইজ ফ্লোট, ইজ নিউমেরিক, এই সবগুলা ইজ অবজেক্ট, রিয়েল, সবগুলো মূলত এই ধরনের কাজই করবে। তো আমরা আসি এরপরে আর কি আছে, আনসেট। আচ্ছা, আনসেটের বিষয়টা একটু দেখি। সেটা হচ্ছে আনসেটের বিষয়টা দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আসলে আনসেটের বিষয়টা আসলে নাল করে দেওয়া। আমি একটু বলেই দিই, এটা আপনারা দেখবেন। সেটা হচ্ছে যে আমি যেমন এতক্ষণ একটা ভ্যালু ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে তারপরে নাল দিচ্ছিলাম, তাই না? ওটা দরকার নেই, আমি যে শুধু আনসেট বলে তার ভিতরে ভ্যারিয়েবলটা পাস করে দিব, এটা নাল হয়ে যাবে। মানে ওই মেথডটার ভিতরে এই মেকানিজমটা করা আছে যে এর মধ্যে দিয়ে যত ভ্যালু আসবে সেগুলোর ইকুয়াল তুমি নাল করে দাও। এই ভারডামটা তো আমরা ইতিমধ্যে জেনেছি, তো ভারডাম নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। প্রিন্টারের বিষয়টা একটু দেখাই। প্রিন্টার হচ্ছে মূলত অ্যারে, তো অ্যারেটাকে ইকু করার একটা ওয়ে। যেমন দেখেন আমরা এরকম তিনটা হয়তো বা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমরা বলতে চাই হচ্ছে তারপরে আমরা এখানে এরকম আমরা তিনটা নাম নিলাম এবং এখানে আমরা চাইতেছি যে প্রিন্ট করতে, তাই না? এরকম কোনো চেকিং না, আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো আমরা যদি এখানে ইকু দেই এবং $var বলি, তাহলে যেটা হবে আমাদেরকে একটা এরর মেসেজ দিবে। সেটা হচ্ছে বলতেছে হচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। অ্যারে টু স্ট্রিং কনভার্সন হচ্ছে মানে আমি যে ভ্যালুটা এখানে ডিফাইন করেছি সেটা হচ্ছে অ্যারে, একটা সেট অফ। আমি যখন এটাকে বলছি তুমি দেখাও, সে কনফিউজ, সে বলছে আমি কোনটা দেখাবো, আমি কিন্তু কনভার্ট করতে পারছি না। তো এটা একটা প্রবলেম। তো আমরা এখানে চাইলে এটা বলে দিতে পারি। তো আমরা এখন এটা দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি আসলে প্রিন্টারের ব্যবহারটা। তো আমরা এই মেথডটাকে আমরা এখানে লিখলাম, কোনো ইকুইটিকু কিছুই করব না, জাস্ট শুধু এটাকে লিখলাম এবং এর মধ্যে এটা পাস করে দিলাম, ঠিক আছে? তো এটা করার পরে এখানে একটা সেমিকোলন দিয়ে নিই। তারপরে যদি আমরা এবার রিফ্রেশ করি, এই কিন্তু ওই যে ভারডামের মতো একটা আউটপুট আপনাকে দিয়েছে, ঠিক না? তো এটা এরের ক্ষেত্রে কাজ করে, এরের ক্ষেত্রে এটা মানে কাজ করে মূলত প্রিন্টার। তো আপনি এরে বা এই ধরনের কোনো আউটপুট দেখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এখানে মানে অল্প কয়েকটা আলোচনা করেছি, কারণ অনেক বেশি ভিডিও লম্বা হয়ে যাবে, সেই অর্থে আমি খুব বেশি করিনি। আর মূলত এই জিনিসগুলো প্রথম দিনই একভাবে সবগুলো এরকম কেউ মানে শিখে না, শিখতে হয়ও না। এগুলার ব্যবহার শুধু জেনে রাখতে হয় এবং ডকুমেন্টেশন পড়ে রাখতে হয়। আপনারা এই যে PHP.net এর এখানে যে বিষয়গুলি দেওয়া আছে এবং প্রত্যেকটার বিষয়তে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এটা নিয়ে পুরো একটা আলোচনা করা হয়েছে এবং এটা রিটার্ন টাইপ কি, এর মেথডটা কি, কি ধরনের প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে, তারপরে একটা এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে। সো এটা আপনারা জাস্ট একটু পড়ে নিলেই হবে, বা বিপদে পড়লেও হবে, সমস্যা নেই। আপনারা যখন দেখবেন যে কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, কি সমস্যা ছিল ইত্যাদির জন্য এটা মূলত করা। তবে প্রথমবার বা এখন যারা শিখছেন একেবারে বেসিক থেকে বা নতুন, তারা আমি অবশ্যই এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটার আউটপুট সম্পর্কে একটু নিজের মধ্যে সেই বোধটা তৈরি করার চেষ্টা করবেন যে হ্যাঁ, সিস্টেম যেটা বলতেছে এবং আমি যেটা বুঝতে পারছি এটা সেম। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা যত বেশি গ্যাপ থাকবে তত বেশি আপনি দেখবেন যে আপনার ইরর হচ্ছে, আপনি প্রবলেম বুঝতেছেন না, কিংবা কোডিং করতে যায় বিরক্ত হচ্ছেন যে কেন আউটপুট আসতেছে না, ইত্যাদি ইত্যাদি নানা সমস্যাগুলো দেখবেন আপনাকে আস্তে আস্তে প্রোগ্রামিং থেকে দূরে ফেলে দিবে। তো প্রথমে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখেন যে আপনার বোঝা আর সিস্টেমের বোঝাটা সেম। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত দেখলাম এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কোনো টপিকে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই।
তো আশা করি ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।